কাল এরিস সাফার আগত। এক হিসেবে ভালোই হবে, এরিসের মনোভাব স্পষ্টভাবে বোঝা যাবে। সে সচক্ষে দাঁড়িয়ে দেখতে চায় এরিসের আকত। সুন্দর মুহূর্তগুলো রমান্বয়ে জায়গা, চিন্তা আর বিষাদের ঘুমহীন রাত পার করে ভোরবেলা ঘুমিয়ে পড়ল। ড্রয়িং রুমের সকাল সকাল এফাস আর হাফেজা বেগমের ঝগড়া লেগেছে। দুজন একসাথে তর্ক বিতর্ক চালাচ্ছে, তাই আসল ঘটনা কেউই ধরতে পারছে না। তখন এরিস আর এজাজ এলো ওয়ার্ক আউট করে। এরিসকে দেখে এফাস এগিয়ে গিয়ে বিচার দিল। এরিস তাকে ঘটনা শুরু থেকে বলতে বলল। কাল রাতে আপু অসুস্থ থাকায় আমাকে ঘুমাতে নেয়নি। এদিকে আম্মু রুমে নক করে ঘুমিয়ে গেছে, তাই একমাত্র দাদির রুমেই ছিল অপশন। আমি দাদির পাশে গিয়ে শুয়ে পড়ি। হঠাৎ আমার মুখের ওপর একটা ইলেকট্রোম্যাগনেটিক সার্কেল ভাসতে থাকে। সেটা এত সুন্দর লাইটিং করা ছিল, আমি লোভ সামলাতে না পেরে হাত বাড়িয়ে ধরি। কিন্তু সমস্যা হয় সেখানে, সেই ইলেকট্রোম্যাগনেটিক সার্কেল আমাকে টেনে নিয়ে ফেলে চকলেটের ওয়ার্ল্ডে। সেখানে সব চকলেট দিয়ে বানানো। আমি তো ইচ্ছা মতো খেতে থাকি। কি মনে করে একটা তুড়ি বাজায়, বইয়ের পৃষ্ঠা চেঞ্জের মতো অন্য ওয়ার্ল্ডে চলে যায়। একবার আইসক্রিম, আরেকবার মাশমেলা, আবার ক্যান্ডি, তো ওয়েফার। লাস্টে গিয়ে ঠেকলাম মিল্কশেকের ওয়ার্ল্ডে। মিল্কশেকের সুইমিং পুল। আমি ডুবে ডুবে মিল্কশেক খাই। আবার পাশে অরিও শেক, সেটাও পিউট পিউট করে খাই। এক সময় আমার টামি কানায় কানায় পূর্ণ হয়ে গেল। সাথে প্রস্তাবের চাপ হলো, কিন্তু আমি আর দুনিয়ায় ফিরতে পারছি না। লাস্টে কোনোভাবে যখন চাপ রাখা যাচ্ছিল না, তখন এই সাইডে দাঁড়িয়ে ছেড়ে দিলাম। ব্যাস, কেচ্ছা খতম। খেকিয়ে উঠল হাফেজা বেগম। খতম কেমনে হইল? যে দিছস আমার খাটে হেইডা কস না? ভাই বোন হইছে দুইটা, একটা খাট ভাঙে আর একটা বিছানা নষ্ট করে। মেজ বউ কানাই তোলে না। এর সদর দরজার এক সিমটি মাটি খাওয়াইলে ঠিক হইয়া যাইতো। রান্নাঘর থেকে আয়শা উকি দিয়ে বলল। আম্মাও শুধু আপনার সাথে ঘুমালেই এই কাজ করে। ঘুমানোর আগে নিশ্চিত আপনার ড্রয়ার থেকে ইচ্ছা মতো ক্যান্ডি খেয়ে ঘুমায়। হাফেজা বেগম ডায়াবেটিস নীল হয়ে গেলে ক্যান্ডি খান, আর ঘুমেও সে সব খাবার স্বপ্নে দেখে। তখন বানু ঘর ঝাড়ু দেওয়া বাদ দিয়ে বলা শুরু করল। এত বড় পোনাইরে কোনো দিন বিছানায় মুততে দেখি নাই। দাদি বারোদুয়ারি মসজিদের সিন্নি দিলে আর এই কাম করতো না। মুতাকে, হ্যাঁ, যত সব আলকাঞ্চারাল মানুষজন। আমি ইচ্ছে করে করি নাই। আমার মান সম্মান নাই? এভাবে কেন বলছো বুনু না? এফাস রেগে বলে চলে গেল। বিরাট মান সম্মান অলা আমার। হ্যাঁ, আবার বিছানায় পেশাব করে। সব তো আমারই সাফ করা লাগে। খালি আমার এই মুখ করতে পারে সবাই। বানু ঝাড়ু রেখে ফ্লোরে বসে পড়ল। ভাবখানা এমন, সে আজ কর্মবিরতি ঘোষণা দিল। এই ঝাড়ু দেওয়া শেষ কর তাড়াতাড়ি, সবার নাস্তার সময় হয়ে গেছে। আর তোর কোনো কিছু পরিষ্কার করা লাগবে না, আমি করে দিব। ঝাড়ু শেষ করে দিতুকে ডাক, যা। আয়শা তাড়া দিল। মিতা আক্তার বলল। ওকে ডাকার দরকার নেই, রেস্ট নিক। তুমি গিয়ে কিছু খাইয়ে দিয়ে আসো আয়শা, আমি এই দিকটা দেখছি। ভোর রাতে জ্বর সেরেছে, এত শুয়ে থাকলে শরীর আরও খারাপ লাগবে। তাছাড়া একটু পর বের হব ওকে নিয়ে। বের হওয়ার কথা শুনে এরিসের কান খাড়া হয়ে গেল। কি করতে চাচ্ছেন কাকিমণি সেটা জানতে হবে। মনে মনে বলল, চঞ্চল গৌরবর্ণের সদা হাস্যোজ্জ্বল এক কিশোরী কন্যা, পোশাকের রাজকীয় ভাব, বাঁকানো নাগরা পরে লম্বা বেনি তুলিয়ে দাঁড়ালো বিচার সবার সামনে। এখানে নারীদের প্রবেশ নিষেধ, কিন্তু এই কিশোরীর জন্য সব উন্মুক্ত। বিচার সভায় বিচার কার্য চলাকালীন রাসকন্যা গিয়ে নিজ পিতার সামনে দাঁড়ালো। জমিদার সেকেন্দার তালুকদার কিঞ্চিত বিরক্ত হলেও প্রকাশ করলেন না। জিজ্ঞেস করলেন, কি লাগবে? বড় বোনের শ্বশুর বাড়ি যাবে, তাই বাহিনী থেকে কাউকে চাইতে এসেছে যে তাকে পৌঁছে দিবে। জমিদার কাউকে ইশারা করলেন আর কন্যার মাথায় হাত বুলিয়ে বুঝালেন বিচার সভা আর যেন না আসে। বিচার সভা দেশি বিদেশি বাণিজ্যিক লোক। ওনার কন্যা এখন বিবাহযোগ্য, কিন্তু নিজের এই কন্যা অতি সৌভাগ্যবান। সে চায় না নিজ রাজ্যের বাহিরে কেউ বিয়ের প্রস্তাব দিক, বিশেষ করে নবাবেরা, কারণ নবাবদের সাথে পাঙ্গা নেওয়া ক্ষমতা ওনার নেই।
যে ভয় জমিদার সেকেন্দার পেয়েছে সেটাই সত্যি হলো। পরপর 3 প্রদেশ থেকে 3 জন ক্ষমতাধার নবাব নিজ পুত্রদের জন্য বিবাহর প্রস্তাব দিয়েছে স্বর্ণলতা মানাদের জন্য। জমিদার তাদের ফিরতি চিঠি দিয়ে জানালেন কন্যার আকদ করিয়ে ফেলেছেন তারই রাজ্যের একজন প্রতাপশালীর পুত্রের সাথে। আনুষ্ঠানিকতা করা বাকি, তাই কাউকে জানানো হয়নি। 3 জন নবাবের মাঝে একজন বুঝলেন, কিন্তু বাকি 2 জন সরাসরি অসন্তুষ্ট প্রকাশ করলেন। সমস্যা আর তেমন হলো না কয়েক মাস, কিন্তু সেই সব রাজ্য যখন গুপ্তচরের মাধ্যমে জেনে গেল বিয়ে হয়নি স্বর্ণলতার, তখন বাঁধল বিপত্তি। রাজ্যের সার্বভৌমত্বে হুমকি দেওয়া হলো। তখন রাজ্যের সকল জ্ঞানী গুণীরা বুদ্ধি দিলেন 2 নবাব পুত্রকে ডেকে তাদের যোগ্যতার বিচারে একজনকে নির্বাচন করে কন্যা দান করতে। জমিদারের মন মস্তিষ্ক সেই সিদ্ধান্ত পছন্দ না করলেও সবার কথা মেনে নিলেন। একজন নবাব পুত্র নির্বাচন করার পর রাজকন্যার ঘোর আপত্তি মুখে পড়লেন জমিদার। এমনকি এটাও জানতে পারলেন তার বাঘিনী একজন বীরের সাথে রাজকন্যার প্রণয়। সেই বীরকে ডাকা হলো। বীরের মুখে শোনা গেল আরও চমকপ্রদ খবর। মাস কয়েক আগে রাজকন্যাকে বোনের বাড়ি নিয়ে যাওয়ার সময় তারা অতি বৃষ্টির মুখে এক মসজিদে আশ্রয় নিলে এলাকার মানুষ তাদের বেনাগারি পুরুষ ভেবে বিয়ে দিয়ে দেন। কথাও জমিদার খুশি হলেন, কিন্তু এবার সত্যি বললেও নবাব কি বিশ্বাস করবে? এদিকে রাজকন্যার শরীর খারাপ হওয়া শুরু হলো। সাথে সাথে রাজ্যে শুরু হলো খরা। অন্যদিকে 2 নবাবের ষড়যন্ত্রের রাজ্যের সার্বভৌমিক নড়বড়ে হতে থাকলো। জমিদার চিন্তায় কোনো কুলকিনারা না পেয়ে রাজ্যের সকল কালো জাদুকরের কাছে গেলেন। ওনার অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে সেই জাদুকর করল একটা নিকৃষ্ট ছল, যেটাতে জাদুকরের কালো শক্তি আরও বৃদ্ধি পাবে। গভীর কূপ খনন করা হলো। তাতে রাখা হলো রাজ্যের সকল ফসলের একটি করে নমুনা, কিছু শুকনো খাবার, পানি, কিছু কাপড়, কালো জাদুর কিছু জিনিসপত্র। রাজকন্যাকে জানানো হলো তার স্বামীকে জমিদার মেনে নেয়নি, তাই তাকে কূপে ফেলে হত্যা করা হয়েছে। রাজকন্যা শোনা মাত্রই ছুটে গেল সেই কূপের কাছে। অন্ধকারে কিছু ঠাওর করা গেল না। রাজকন্যা 6 আঙ্গুলের হাত নিজ উদরে, যেখানে আছে বীরের বংশ। জানানো হলো না কিছুই। সেই বিচ্ছেদ সে কিভাবে মানবে? কিন্তু পেছনে ফেরার সাথে সাথে তাকে নিক্ষেপ করা হলো সেই কূপে। একবার দেখার সুযোগ হলো সেই হাতের মালিককে দেখার, আর কেউই না, নিজ জন্মদাত্রী জননী তার হত্যাকারী। আম্মু, ধরপড়িয়ে উঠে বসলো এরিতা। চোখে শ্রাবণ ধারা বইছে। ছোট ছোট টিলা, তার মাঝে একটা বড় টিলা। এটাকে টিলা না পাহাড় বলা যায়। সেই পাহাড়ের উপরটা সমান করে সমতলের মতো করে কাটা। সেখানে একটা দোচালা ঘর, জনাভিষেকের মতো মানুষের থাকার ব্যবস্থা। দূর থেকে দেখলে মনে হবে কোনো গৃহস্থ বাড়ি, তবে সেটা আসলে মিশনারি চালিত একটা আশ্রম। একদম নির্যাতিত কিংবা অবহেলিত শিক্ষিত নারীদের একটা আশ্রম। নিজেদের মতো লড়াই করে সংগ্রামত্যাগী নারীদের একটা সংঘ বলা চলে। যারা পড়াশোনার ভালো তাদেরকে ইউরোপে স্কলারশিপের ব্যবস্থা করে দেয়, তবে সেক্ষেত্রে খ্রিস্টান হতে হয়। নাদিমরা চিল্লায় এসেছে আজ 7 দিন। প্রতি সপ্তাহে চেঞ্জ হয় এলাকা। আজ এসেছে এই এলাকায়। একজন স্থায়ী লোকের কাছে আশ্রমের সম্পর্কে বিস্তারিত জানলো। এদের হ্যান্ডমেডের একটা শপ আছে। আশ্রমের নারীদের তৈরিকৃত পণ্য সেল হয়। মূলত এই শপে এসে যখন দেখেছে লোকদের মতো চেহারা কিংবা ভাষা এদের না, তখন জিজ্ঞেস করে এসব শুনল। তখনই গ্রুপ কল আসলো। শুভেচ্ছা আর এরিতা একসাথে ফেস স্ক্রিনে ভেসে উঠল। পরন্ত এই অঞ্চলের নেটওয়ার্ক খুবই খারাপ। নাদিম রোড সাইডে চলে গেল প্রপার নেট পাওয়ার জন্য। টুপি পাঞ্জাবি পরা নাদিমকে দেখে শুভেচ্ছা আর এরিতা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো। কিরে, তোরা এমন হাঁ হয়ে গেলি কেন? এটা সত্যি নাদিম? শুভেচ্ছা জিজ্ঞেস করলো। আজকে সত্যি নাদিম মোল্লা লাগছে, মাশাআল্লাহ। দেখো, আজ আমাদের আগের মতো সম্বোধন করেনি। এরিতা বলল, দেখ,
এখানে যারা আছে তারা তো আমাকে চিনে না, শুধু শুধু মানুষকে বাঁকা নজরে যেন না দেখা লাগে, তাই নিজেকে বদলানোর চেষ্টায় আছি। ও নাদু, তুই এত তাড়াতাড়ি বদলে যাবি জানলে তোকে সেই স্কুলে থাকতেই বলতাম তাবলিগে যোগ দিতে। শুভেচ্ছা হেসে বলল। শুভেচ্ছার সম্বোধন শুনে হেসে দিল নাদিম। তাহলে তোদের সাথে আর বন্ধুত্ব হতো না। এখানে আসার প্রথম দিনই বলেছে চোখের হেফাজত করুন, নন মারহাম কারোর দিকে তাকাবেন না। ও কি, তুই তাহলে আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? শুভেচ্ছা ভ্রু কুঁচকে প্রশ্ন করল। সেসব থাক দিতু, তোর কি হয়েছে বলতো? চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছে, অসুস্থ তুই? নাদিম প্রশ্ন করল। হ্যাঁ, কাল বৃষ্টিতে ভিজে জ্বরে পড়েছিল, এখন ঠিক আছি। এটা কোন জায়গারই কি সুন্দর চারপাশ। এটা বান্দরবনের একটা প্রত্যন্ত অঞ্চল। দেখ ওই যে টিলাটার উপরে, ওটা একটা মেয়েদের মেশিনারি চলতি আশ্রম। তারপর আশ্রম সম্পর্কে সব বলল নাদিম। শুভেচ্ছা সব শুনে অভিভূত, তারপর হতাশ হয়ে বলল, আমি এখানে পালাই চলে যাব, নিশ্চিত থাক। কাল এজাজ ভাইয়ার ভিডিও দেখিয়ে এক বিয়ে ভেঙেছি, কিন্তু আরেকটা এসে জুটেছে। ফুপু তার ছেলেকে এনে আমাকে কোরবানি দেওয়ার ব্যবস্থা করছে। তখন বানু আসলো এরিতার রুমে। আফু, জ্বর সারছেনি, উডেন ফ্রেশ হয়ে আসেন। বলে অপেক্ষা না করে এরিতার গায়ের উপর থেকে কাঁথা টান দিয়ে নিয়ে ভাঁজ করা শুরু করলো। এইদিকে এরিতা কোনো কিছু বুঝে ওঠার আগেই সবাই একসাথে চিল্লিয়ে উঠল। একে দিতু, তোর নেকে কি হয়েছে? এমন জখমের মতো ব্যথা পেলি কিভাবে? হায় আল্লাহ আফু, কোনো পোকায় কামড়াইছে মনে হইতাছে। কাল কি আমরা গাছের তলায় গেছিলেন? হ্যাঁ, গাছে কিন্তু স্যাঙ্গা আছে। এরিতা পড়ল বিপাকে। পোকাই তো একটা হাতির মতো পোকা। মনে মনে বলল, মুখে বলল, আরে অ্যালার্জি, জ্বর হলে আমার এমন অ্যালার্জি হয় মাঝে মধ্যে। বলে পাশ থেকে ওড়না নিয়ে শরীরে জড়ালো। শুভেচ্ছার চোখ ছোট করে তাকিয়ে আছে। এরিতা আইডাই করে বলল, আমি ফ্রেশ হব, আল্লাহ হাফেজ। বিছানা ছেড়ে দাঁড়ানোর সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেলল এরিতা। বানু গিয়ে ধরল। শোন, অ্যালার্জির কথা বাসার কাউকে বলিস না, সবাই অহেতুক টেনশন করবে, মনে থাকবে। মামিরে না কইলে পরে আমারে ধাতানি দিব। এরিতা ড্রেসিং টেবিল থেকে একটা লাল লিপস্টিক নিয়ে বানুর হাতে দিয়ে বলল, এবার খোদার কসম কাউরে কইতাম না ইহো জিন্দিগি। এরিতা গোসল করে বাহিরে বের হয়নি আর। বানুকে দিয়ে দুপুরের খাবার ঘরেই খেয়েছে। তখন আয়শা আসলো, হাতে একটা অনিয়ন কালারের মুসলিনের শাড়ি আর একটা জুয়েলারির বক্স। ঝটপট এই শাড়িটা পরে ফেল, আর এই জুয়েলারিগুলোও পর। আমরা এক জায়গায় যাব। কোথায় যাব? এভাবে সেজে গুজে যাব কেন? বিয়ে আছে, তোর মামুনির আত্মীয়ের বিয়ে, তাড়াতাড়ি কর। বলে আয়শা বের হয়ে গেল। এরিতার আত্মা শরীর দুটোই ধক করে উঠল। মামুনির আত্মীয়ের বিয়ে মানে কি? রিশ আর সাফাপুর বিয়ে? রিশ কি রাজি হয়েছে এই বিয়েতে? রাজি না হলে এত দূর কিভাবে এগোলো? একবার শাড়ি, একবার নিজেকে দেখলো, টিস্যুর মতো ব্যবহার করলো এদিতাকে। না না না, কি সব ভাবছি। আব্বু আর জেঠুর মতেই তো সব হয়েছে। এদিতা আর সাজবে ইচ্ছা মতো। ওভার থিঙ্কিং মাথায় কিলবিল করছে। এরিতা শাড়ি পরে নিচে নামলে এজাজ ছোটখাটো একটা আর্তনাদ করে উঠল। ও মাই গড, আওয়ার অ্যাঞ্জেল। তখন আয়শা এসে তাড়া দিল। এফাজও পাঞ্জাবি পরছে। আয়শাকে দেখে এরিতা কিছু জিজ্ঞাসা করবে তার আগেই হাত ধরে টেনে বাহিরে এসে দাঁড়ালো। আম্মু, মামুনির রিলেটিভের বিয়ে জাজ ভাই এখনো যায়নি, আমরা একসাথেই যেতে পারতাম। ওরা ওদের গাড়ি দিয়ে যাবে, শুধু শুধু ভিড় বাড়ানোর কি দরকার? চল চল। এজাজ তাড়াহুড়া করে এরিসের রুমে ঢুকেই বলল, ব্রো, তোর কোনো শারীরিক অক্ষমতা আছে? এরিস কিক মারলো একটা। না মানে বিয়ের পরেই তোর বউ তোকে পাত্তা না দিয়ে শাড়ি পরে সেজেগুজে বের হয়ে গেল। কাকিমণিও বেশ পরিপাটি ছিল, ওকে আবার বিয়ে দিতে নিয়ে যাচ্ছে না তো? এরিসের এতক্ষণে টনক নড়ল। বাইকের চাবি নিয়ে ছুটলো বাহিরের দিকে। এজাজ মুস্কি হেসে বের হয়ে গেল রুম থেকে। পাপা, তুই চাচুকে নিয়ে বের হও, আমার ফোনের জিপিএস ফলো করে এসো। ব্লুটুথে বলে কেটে বাইক স্টার্ট দিল এরিস। এরিতাদের বেশিক্ষণ খুঁজতে হয়নি, এক গলি পরেই অটো রিকশায় ছিল। রিকশা থামলো কাজী অফিসে এসে। সেই কাজী অফিসেই এসেছে তারা। এরিতা ভেতরে গিয়েই অবাক, সাফা নর্মাল 3 পিস পরে এসেছে। মিতা আক্তার আছেন সাথে, সাফার মা হিম সুলাইমানও এখানে, সে আবার পাঞ্জাবি পরা। কিন্তু এরিস নেই। এখন মনে হচ্ছে এরিতারি বিয়ে এত সেজেছে,
লজ্জায় আয়েশার পেছনে আড়াল করে দাঁড়ালো। ঝড়ের গড়িতে এরিস প্রবেশ করলো, পেছন পেছন রাজু আর রায়হান। এরিস রক্তচক্ষু নিয়ে এরিতাকে দেখলো। শাড়ি পরা, কাজল, লিপস্টিক সবই দিয়েছে। হাত মুষ্টিবদ্ধ করে ফেললো হিমকে পাঞ্জাবি পরা দেখে। হিম এগিয়ে গিয়ে এরিসের দিকে হাত বাড়ালো। এরিসও হাত বাড়ালো, তবে সেটা গিয়ে ঠেকলো হিমের চোয়াল বরাবর। সবাই হতভম্ব, নির্বাক। হিমকে পাশ কাটিয়ে এরিতার কাছে গিয়ে খপ করে হাত চেপে ধরল। এরিতার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। মিতা আক্তার এগিয়ে এসে বলল, এটা কি করলে তুমি? এমন অভদ্র ছেলে তো তুমি না। সে সরি টু হিম। সরি ফর হোয়াট? আয়শা এগিয়ে এসে বলল, ঋষভ বাবু, এখানে একটা শুভ কাজে এসেছি, এমন অশুভ আচরণ করো না। শুভ কাজ? কিসের শুভ কাজ? কাজী অফিসে নিশ্চয়ই খাতনা হয় না মিস্টার এরিস তালুকদার? গায়ে হাত ঘষে বলল হিম। আয়শা কাজীর দিকে এগিয়ে গিয়ে কাজ শুরু করার জন্য বলল। রায়হান বাধা দিল, এসবের মানে কি আয়ু? ছেলে মানুষই করছো কেন? বাসায় চলো, কথা আছে। তখন রোদেশি আর রাসেল প্রবেশ করল। ভাইয়া, আপনারা কিন্তু বিনা দাওয়াতে এসে পড়েছেন, দ্যাটস নট ফেয়ার। রোদেশি বলে মুস্কি হাসলো। মিতা আক্তার, আয়শা আর রোদেশি একসাথে হাসা শুরু করলো। সাফাও যোগ হলো এদের সাথে। বাকি সবাই বোকার মতো তাকিয়ে আছে। মিতা আক্তার এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। আমাদের ছাড়া তোমরা যেমন প্ল্যান করে ওদের বিয়ে দিয়েছ, আমরাও তাই তোমাদের ছাড়া ওদের বিয়ে দিব। ধোয়া মানেই পেছনে আগুন আছে, সব সময় এমন ভাবাটাই বোকামি, কিংবা যত মুশকিল তত আসান। যেটাই হোক না কেন, মানুষের মস্তিষ্ক এক জায়গায় স্থির থাকতে পারে না। নিজের কাজের প্রেক্ষিতে যে বোধ বিবেচনা অনর, ঠিক পরের বেলায় তা মরীচিকার আসনে বসে যায়। যৌথ ফ্যামিলিতে কোনো কিছুই ব্যক্তিগত বলে হয় না। এই চিন্তাধারা যার থাকবে তবেই সে যৌথ ফ্যামিলিতে টিকে থাকতে পারবে। সেদিন দুপুরের খাবারের সময় হাফেজা বেগম আর রাজুর কথা আলোচনার ভুল কর্মে আয়শা শুনে ফেলে। কান পেতে না। গোসলে ঢুকবে তখন মনে হয়েছে হাফেজা বেগম পাতলা ডাল ছাড়া খেতে পারেন না, আর সেটা দেওয়া হয়নি। দিতে এসেই তাদের সব কথাই শুনে ফেলেন। তারপর সব ভুলে একজন মেয়ে মা হয়ে উনি মিতা আক্তারের কাছে হাত পাতেন। মিতা প্রথম দিকে একটা ভুল ধারণা থাকলে সময়ের সাথে সাথে সব ভেঙে যায়। উনি এরিতাকে যত দেখছেন তত অবাক হচ্ছেন। বোধশক্তি আর বিচক্ষণতা এই মেয়ের অনেক উপরে। বয়সের তুলনায় মেয়ে হিসেবে চমৎকার ব্যক্তিত্ব, একদম তার মা আয়শার মতো। সবচেয়ে বড় ব্যাপার, তার ছেলে এই মেয়েটাকে কতটা চায় তা মা হিসাবে বেশ বুঝতে পেরেছে। ছেলে মেয়েদের সুখের উপর বাবা মায়ের আর কি চাওয়া থাকতে পারে? তাছাড়া ছেলে যে ওনার অনেক গভীরে চলে গেছে তা নিজ চোখে দেখে বুঝেছেন। কষ্টও পেয়েছেন অনেক। ছেলে আর ছেলের বাপ তাকে ভিলেন বানিয়ে দিয়েছে। সেই অমত করতো নাকি? সবার ভালোর জন্যই প্রথমে দ্বিমত করেছে। ভেবেছে মফস্বলের একটা সাধারণ মেয়ে কিভাবে তার ছেলের সাথে যায়। ওনার ধারণা ভুল ছিল। শুধু বাহ্যিক দিক দিয়ে স্মার্ট হয় না, ভেতরের স্মার্টেন্স থাকাই আসল। বিয়ের কথা শুনে এফাস হঠাৎ দৌড়ে এসে এরিতাকে জাপটে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। পাবলিক প্লেসে বাচ্চাদের এমন বিকট শব্দের কান্নায় আশেপাশে সবাই বিরক্ত হয়। এখনও হলো। এরিস তখনও এরিতার হাত ধরে। সে হাত ছেড়ে এফাসকে টেনে নিজের কাছে আনলো। জিজ্ঞেস করলো এমন কান্নার মানে কি। হঠাৎ কান্না বাদ দিয়ে এরিসকে দু হাত দিয়ে প্রহার করা শুরু করলো। সবাই অবাক হয়ে গেছে। এফাস এক কথায় এরিসের ন্যাওটা। সে হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে কেন? আয়শা গিয়ে ছাড়ালো। এরিতা প্রচণ্ড হাসি পেল, কারণ এফাজের মারগুলো এরিসের শরীরে মশার কামড়ের চেয়ে হালকা লেগেছে। সেটা আর কেউ না বুঝলেও সে বুঝেছে। ইস্পাত দৃঢ় শরীর যার, তার এমন বাচ্চার মার কিছুই না। আয়শা ধমকে ফুপিয়ে কেঁদে উঠল আবার। এরিতা এগিয়ে গিয়ে চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলো কাঁদছে কেন? আপুই, তুমি রিস ভাইয়াকে বিয়ে করবে না? সে তোমাকে ইংল্যান্ড নিয়ে চলে যাবে। সেটা তো অনেক দূর। আমি কিভাবে থাকবো এখানে? রাফসান ভাইয়াকে তুমি না থাকলে আমাকে মারবে,
খেলতে নিবে না, আমাকে গান শোনাবে। আমি তোমার পাশ ছাড়া ঘুমাবো কিভাবে? আমার স্কুলের প্যারেন্ট মিটিংয়ে কে যাবে? আমি পচা কাজ করলে কে আটকাবে? তুমি না থাকলে তো আমাকে শয়তান খারাপ বুদ্ধি দিয়ে নিজের মতো বানিয়ে ফেলবে। যেও না প্লিজ, তুমি বিয়ে করো না। আমি তোমার সাথে চিপস শেয়ার করব। একা একা গাছের পাকা আম আগে খেয়ে ফেলবো না, প্রমিস। আর কেউ দুলাভাই ডাকতে বললে ফাইট করব, ঘুষ নিব না। বিয়ে করো না প্লিজ আপু। আর করব না, যেটুকু করেছি সেটুকুও বাদ। তুই আমাকে এত ভালোবাসিস এফু? বলে এরিতাও কান্না শুরু করলো। দু ভাই বোনের এমন কাণ্ড দেখে আয়শা আর রায়হানেরও চোখে পানি চলে এলো। এরিস গিয়ে দুজনকেই আগলে নিয়ে বলল, তোর বোনকে আপাতত নিব না, আর যখন নিব তোকেও নিব, ঠিক আছে? আমরা চলে গেলে আব্বু আম্মু কি হবে? এফাস একটু সহজ হয়ে বলল, তাদেরকেও নিব। দাদি? দাদিকেও নিব। আমাদের ঘর যে খালি থাকবে, সেখানে চোর আসে যদি? থাক, কাউকে নিব না, তোর বোনকে ফেরত দিলাম। এবার সবাই হেসে দিল। সবার হাসি আনন্দের মাঝে হিম এতক্ষণ নিষ্পলক চেয়েছিল এরিতার দিকে। সহজ সুন্দর একটা মেয়ে, বাহিরে থেকে যেমন তার ভেতরটাও তেমনি। এরকম মানুষগুলো কখনো কারো ক্ষতির কারণ হয় না। কলেজের প্রথম দিনই নিজের ফুপির আদলের একটা মেয়েকে দেখে থমকে গিয়েছিল। খোঁজ নিয়ে জানতে পারে সে আর কেউই না, তারই প্রিয় মানুষের অংশ। সেই যে বসন্তের হাওয়ার মতো একটা ভালো লাগা ছুঁয়ে গেল, তা দিনকে দিন বেড়েই গেছে। যাকে ইচ্ছে করেই লাগাম টানা হয়নি, এখন টানতে চাইলেও তা হাতের বাইরে চলে গেছে। কোনো দিন স্বীকৃতিও পাবে না সে অনুভূতি, তবু সর্বোচ্চ মঙ্গল কামনা করবে। ভালোবাসার মানুষ ভালো আছে সেটা দেখতে পাওয়াও এক প্রকার সৌভাগ্য। কুজোর যেমন চিত হয়ে শোয়া সম্ভব না, তেমনি শুভেচ্ছারও এই পরিবারের মাঝে থেকে বিয়ে না করে টিকে থাকা সম্ভব না। আজকে সে অন্বেষণ করবে। সকাল থেকে না খেয়েছিল, দুপুর না হতেই মনে হচ্ছে অহেতুক এভাবে না খেয়ে থেকে কোনো লাভ নেই। এর চেয়ে ভালো ফুপ্পির সাথে সরাসরি কথা বলা। ওনার যদি সম্পত্তির দরকার হয় তাহলে শুভেচ্ছা তার অংশেরটুকু বিনা বাক্যে দিয়ে দিবে, তবুও যেন ভণ্ড কাউকে গলায় না ঝুলিয়ে দেয়। ধন সম্পদ টাকা পয়সা ছাড়া বেঁচে থাকা যায়, কিন্তু আত্মসম্মান ছাড়া যায় না। জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে একটা রিলেশন না করে ভুলই করেছে। করবে কিভাবে? মহাজ্ঞানী এরিতা তালুকদার যে তার বান্ধবী। ইন্টার চলাকালীন একজন সিনিয়র শুভেচ্ছাকে প্রপোজ করে। বেশ ভালোই ছিল ছেলেটা, কিন্তু এরিতার বিখ্যাত উক্তি ছিল, তুই যদি এখন এইসব হারাম সম্পর্কে জড়িয়ে যাস তাহলে দুইটা ক্ষতি হবে। এক, তোর ভবিষ্যতের হাজব্যান্ডকে ঠকানো হবে। দুই, হারাম কাজে পরবর্তীতে জীবনের সুখ শান্তি সব ধূলিসাৎ করে দেবে। কখনোই শান্তি পাবি না। তার আর কি, বাচ্চা কাল থেকেই জামাই বানিয়ে বসে আছে, অথচ তার কপাল দেখো, ফোন দিচ্ছে কখন থেকে, গাধিটা পিকও করছে না। আবার কল দিল, এবার রিসিভ হয়েছে। দিতু, নিজে তো বাল্যবিবাহ করে বসে আছিস, সেটাও পারফেক্ট হিরোকাট একজনকে, অথচ আমাকে রিলেশনও যেতে দিসনি। আর যদি একটা প্রেমিক থাকতো ভেগে যেতাম। এখন একজন রেডিমেড প্রেমিক এনে দে, যার সাথে পালিয়ে যেতে পারবো। দিতুর দেবর আছে, তাকে চলবে? হকচকে গেল শুভেচ্ছা। এরিতার ফোনে কোন ব্যাটারে? অনেকক্ষণ থেকে ফোনের রিংটন শুনে এজাজ নিজের রুম থেকে বের হয়ে দেখে এরিতার বিছানার উপরে ফোন রেখে গেছে। পরিচিত নাম্বার দেখে রিসিভ করে। শুভেচ্ছা ভয়ে ভয়ে বলল, সরি, রং নাম্বার। রাইট নাম্বার। জি? হ্যাঁ, উত্তর দিলে না তো? কিসের উত্তর? দিতুর দেবর আছে, রেডিমেড প্রেমিক হিসেবে চলবে? এমনিতে অনেক উপকার নিয়ে ফেলেছি আপনার। আর কি? কারো কাছ থেকে সুবিধা নিলে সে সুবিধার সুবাদে কোনো একদিন তাকেও সুবিধা দিতে হয়। তাহলে হিসেব মতে আমিও দুইটা সুবিধা পাওনা আছি। আমতা আমতা করে জি বলল শুভেচ্ছা। সময় মতো সুবিধার সদ্ব্যবহার করতে হবে তাহলে। রাখছি। সবই তো রেখে দিয়েছো। জি, আমি ঘুরানো কথা বুঝতে পারি না। আর কি পারো না? হাসি আটকিয়ে রাখতে। সিরিয়াস মুহূর্তেও আমার হাসি পায়। যেমন? আমার একমাত্র সিবলিংস আমার বোন, তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, কিন্তু তার বিয়ের সময় যখন সবাই কান্নাকাটি শুরু করলো, কিছুতেই আমার কান্না পেল না।
তাই বাধ্য হয়ে থুতু দিয়ে ফেক কান্নার ভান করেছিলাম, যদিও মনে মনে হেসেছি মহিলাদের সুরময় কান্না দেখে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল শুভেচ্ছা। এ পাশ থেকে এজাজও মুস্কি হাসছে। ন্যাচারাল যে কোমলতা আর সরলতার ব্যাপারটা, সেটা এই মেয়ের মাঝে ঠেসে ঠুসে দিয়েছেন সৃষ্টিকর্তা। শুভ, জি। আমি মেয়েদের মুখে ভাইয়া ডাকটা পছন্দ করি না। ওকে স্যার, আর ভাইয়া ডাকবো না। স্যার? আপনি তো বিদেশে ছিলেন, বাংলা ডাক পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। হতভম্ব হয়ে গেল এজাজ এই মেয়ের চরম লেভেলের গদ্ধব। কথা গিলে না খাইয়ে দিলে সে বুঝার পাত্রী না। রাতে বাহিরে ডিনার সেরে বাসায় ফিরল তালুকদারগণ। এজাজ মিনা বেগম আর বানুর জন্য পার্সেল এনেছে। এরিস এসেই নিজ রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়াবে, তখন হাফেজা বেগম সামনে এসে আটকালেন। কানে কানে কিছু বলায় এরিস হো হো করে হেসে আবার বাহিরে বের হয়ে গেল। এরিতা ভ্রু কুঁচকে দেখল এদের, যেন মানিক জোর। বুড়ি তার নাতিকে পেয়ে আজকাল স্বর্ণ স্বর্ণ করে না, পাত্তাই দিচ্ছে না। এরিতা মুখ ঝামটা দিল। নিজেদের মাঝে টুকটাক আলাপ আলোচনা করে সবাই সবার রুমে ফিরে গেল। এরিতা ফ্রেশ হয়ে বসবে, তখনই হাফেজা বেগম এলেন। পেছনে পেছন বানু, যার হাতে সেই এরিসের দেওয়া লাগেজ, সেটা বিছানায় রেখে খুলে ফেলল। হাফেজা বেগম বেনারসি জুয়েলারির সাথে টুকটাক প্রসাধনী বের করলো। এরিতা তাদের হাব ভাব বুঝতে পারছে না, তাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। বেনারসি এরিতার হাতে দিয়ে বলল, এটা পর। তখন রোদিসি এসে সব দেখে বলল, এরিসের পছন্দ কিন্তু চমৎকার, প্রতিটা জিনিস যে যত্নে কিনেছে তা কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে। এই শুধু তো আমি সাজিয়ে দেই। এই রাতের বেলা সেজে কি হবে কাকিমণি, পুরাই লস। কাল দিনে সাজিয়ে দিও, ফটো সেশন করা যাবে। এরিতা আঁক পিছে কোনো কিছু না বলেই বলে ফেলল, তুই আজ থেকে এরিসের রুমে থাকবি, তাই বউ সাজা লাগবে। আজ তো গো বাসর। দাদি! হয়েছে, লজ্জা পাওয়া লাগবে না, আসো আমি হালকা করে সাজিয়ে দিব। বলে রোদেশি ব্লাউজ আর পেটিকোট দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল এরিতাকে। এরিতা বের হলো, তবে টাওয়াল দিয়ে চাদরের মতো পেঁচিয়ে। রোদেশি প্রথমে চুলের খোপা করে লাল গোলাপ দিয়ে খোপার সেট করে দিল, তারপর হালকা করে সব প্রসাধনী দিয়ে সাজিয়ে দিল। টিপে দিতে গেলে হাফেজা বেগম নিষেধ করলেন। শাড়ি পরানোর সময় এরিতার লজ্জায় শেষ। তোমার ব্যাপারটা আমি ধরতে পারিনি ঠিকই, কিন্তু ঋষের হাবভাব আমি খেয়াল করে আগেই বুঝেছিলাম সামথিং ইজ কুকিং। আর তোমরা যে এত ফাস্ট সেটা কিন্তু একদম বুঝিনি। এরিতার ন্যাকের দাগগুলো দেখে রোদেশি মুচকি হেসে বলল, এরিতা কাচুমাচু করছে শুধু। শাড়ি পরানো হলো বাঙ্গালিয়ানা ভাবে সোজা করে। হাফেজা বেগম জুয়েলারি নিয়ে এগিয়ে এসে আটকে উঠলেন যেন, কিন্তু মুখে কিছুই বললেন না। জুয়েলারি সব পরিয়ে এরিতাকে মুড়িয়ে দেখানো হলো। দাদি, আমার লজ্জা লাগছে, এই ঘরেই থাকি প্লিজ। ভাইয়াকেই এখানে পাঠিয়ে দাও, তাহলেই তো হলো। থাক, আর বান কইরেন না আফু, কাল ভাইয়া এই রুমে থাকছে, আজ আপনি যায়েন। বানুর রুম গোছানোর সময় বলে চলে গেল। এরিতা গলা খাকারি দিল, মাশাআল্লাহ, আমাদের রাজকন্যা। এখন থেকে ঋষকে আর ভাইয়া বলে ডেকো না। আম্মা আপনি নিয়ে যান, আমি তো শাশুড়ি, শ্রেণীর লোক এইসবে মানবে না। বলে রোদেশি নিজের ফোনে এরিতার কয়েকটা ফটো উঠিয়ে চলে গেল। দেখো দাদি, বউ ওড়না কিনে নি তোমার নাতি। এখন আমার লজ্জা লাগছে, মুখ ঢাকবো কি দিয়ে? এরিতা কটমট করে নিজের কাবাডে খোঁজাখুঁজি করলো কিছুক্ষণ, মন মতো পেল না একটাও। হাফেজা বেগম এরিসের দরজায় নক করলেন। অল্প একটু খুলে দরজায় দাঁড়িয়ে আটকানো এজাজ পেছনে উকি দিয়ে দেখলো এরিতা হাফেজা বেগমের আঁচলের নিচে লুকিয়ে আছে। ফিক করে হেসে দিল এজাজ, এই দিতু, লুকিয়ে থেকে লাভ নাই, ঘরে ঢুকতে হলে টাকা দিতে হবে, কুইক দে, প্রচুর পরিশ্রম করেছি তোদের জন্য, এখন টাকাটা হাতে নিয়ে চিল করতে যাব। এজাজের কান ধরে হাফেজা বেগম বললেন, এই বান্দর, ছোট বোনের বাসর আটকাস, তোর লজ্জা লাগে না? কিসের ছোট বোন? ওই আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ, আমার একমাত্র ভাবি। আগের সম্পর্ক সব শেষ। ভাবি বলবি না, ভাবি মানে যাকে নিয়ে ভাবা হয়। আর না তুই ডাবর, ডাবর মানে অর্ধেক বর। আস্তাগফিরুল্লাহ।
তোমার পুত্রগণ যে আম্মু আর মামুনিকে ভাবি ডাকে তার বেলায় আস্তাগফিরুল্লাহ নাই বুড়ি? এরিতা আঁচলের নিচ থেকে বলল। হেগোরো মেলা কইছি শুনলে না? জাগা এই এই তুই সর, আমার কোমর ব্যথা হয়ে গেল। আগে টাকা। হাত দিয়ে ইশারা করে এজাজ বলল। কিসের টাকা? পেছন থেকে এরিস এসে বলল। উফ ব্রো, পারফেক্ট টাইমিং। ফটাফট টাকা ঢালো, ক্ষুধা লেগেছে আমার। টাকা ঘরে আছে, ঢুকে দিচ্ছি। বলে এজাজকে টেকনিক করে পাশে ফিরিয়ে রুমে ঢুকে দরজা সম্পূর্ণ খুলে দিয়ে হাফেজা বেগমকে ইশারা করলো ভেতরে ঢোকার।